আচ্ছা, আজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাকে কিভাবে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার তার একটা সবিস্তার চিত্র আজ সামনে চলে এসেছে। আমাদের সাংসদ মালা রায় একটি প্রশ্ন করেছিলেন কেন্দ্রীয় সরকারকে যে গত 3টি আর্থিক বছরে দেশে ভুয়ো যে জব কার্ড আপনারা কতগুলি ক্যান্সেল করেছেন। তো তার উত্তরে যা নমুনা সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি হিসাব দিয়ে বলছেন যে 2024-25 আর্থিক বছরে পশ্চিমবঙ্গে মাত্র দুটি ভুয়ো জব কার্ড আইডেন্টিফাই হয়েছে এবং ডিলিট হয়েছে, যেখানে উত্তরপ্রদেশে 3,421টা, অনেক বেশি, গুজরাট বেশি, মধ্যপ্রদেশ বেশি। ফলে দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিরা 3টে বছর যোগ করলে দেখা যাচ্ছে কয়েক লক্ষ তফাৎ হয়ে যাচ্ছে এবং বাংলায় অনেক কম। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাকে 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে। আর যাদের রাজ্যে ভুয়ো জব কার্ড বেশি আইডেন্টিফাই হচ্ছে তাদেরকে ঢালাও টাকা দিচ্ছে, কারণ তারা বিজেপির সরকার। ফলে একদিকে বিজেপি রাজ্যগুলিতে অনিয়ম বেশি প্রমাণিত, 2 অনিয়ম থাকা সত্ত্বেও সেখানে টাকা দিচ্ছে, আর বাংলায় জেনুইনিটির টাকা সত্ত্বেও, ট্রান্সপারেন্সির টাকা সত্ত্বেও তারা টাকা আটকে দিচ্ছে। হাইকোর্ট বলেছে টাকা দিতে, সংসদের উত্তরে বলছেন যে আমরা হাইকোর্টের রায় বিবেচনা করে দেখছি। মানে এটা কি? হাইকোর্ট বলেছে বাংলাকে এই বকেয়া টাকাটা দিতে হবে, সেখানে বলছে আমরা বিবেচনা করে দেখছি। ফলে মালা রায়ের প্রশ্নের উত্তরে যা সংসদে কেন্দ্র রিপোর্ট দিয়েছে তা থেকে পরিষ্কারভাবে তাদের বাংলা বিরোধিতা, বাংলার সঙ্গে শত্রুতা, বাংলাকে বৈষম্য, বঞ্চনা, প্রতিহিংসার মধ্যে রেখে দেওয়া, আর নিজেদের রাজ্যে অনিয়ম দুর্নীতি হলেও সেখানে ঢালাও টাকা দেয়া, এটা স্পষ্ট হয়ে গেছে। আমরা কেন্দ্রের এই পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গির তীব্র নিন্দা করছি। এটা রেস ধরে শিবরাজ সিং চৌহান একটা লিখিত জবাবে মহুয়া মৈত্র এবং সাদ্দা আহমেদের উত্তরে বলছেন যে 100 দিনের কাজে 1 আগস্ট থেকে হাইকোর্টের নির্দেশ শুরু হওয়ার কথা ছিল। বলছেন এখনো অর্ডার তারা খতিয়ে দেখছে, কোনো নির্দিষ্ট দিন জানাতে পারছে না যে কবে থেকে। আমি তো সেটাই বলছি যে যেখানে হাইকোর্ট বলছেন দিয়ে দিতে, সেখানে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রী তিনি আমাদের মাননীয় সাংসদদের বলছেন যে আমরা খতিয়ে দেখছি। মানে এটা কি করে হতে পারে? এখন ওনারা কি কোর্টের অর্ডারটা স্টাডি করছেন? সাধারণ মানুষ তারা পরিশ্রম করেছেন, তাদের টাকা এতদিন ধরে বন্ধ করে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ফান্ড থেকে দিচ্ছেন, কেন্দ্র বন্ধ করে রেখেছে। হাইকোর্ট বলেছে টাকা দাও, এখনো টাকা না দিয়ে বলছে আমরা কোর্টের রায়টা খতিয়ে দেখছি, স্টাডি করছি। ফলে এরা বাংলা বিরোধী, বাংলার শত্রু, বাংলার মানুষের মঙ্গল এরা চান না। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর তরফ থেকে যা প্রশ্নের উত্তর, যা তথ্য পরিসংখ্যান এবং তাদের যা স্ট্যান্ড আমাদের মাননীয় সাংসদদের দেয়া হয়েছে, তাতে এটা পরিষ্কার যে বাংলার বিরুদ্ধে তারা বঞ্চনা করছেন, প্রতিহিংসা করছেন, আর তাদের রাজ্যগুলোতে অনিয়ম চলছে, দুর্নীতি চলছে, তা সত্ত্বেও তারা টাকা দিয়ে যাচ্ছে। বাংলাদেশ নাগরিক আমাদের নদিয়ার 25-30 জন শ্রমিককে বাংলাদেশ নাগরিক সঙ্গে হরিয়ানাতে আটক করা হয়। আমি এই বিষয়টায় এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়, এই যে হরিয়ানাতে যেটা আটক করা হয়েছে ইত্যাদি। আমি এই বিষয়টায় আজকে এই প্রশ্নের উত্তর দিচ্ছি না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সবিস্তারে বলেছেন। সবিস্তারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বিপদগুলো তৈরি হয়েছে, হরিয়ানায় আটক করে যাচ্ছে, অন্য রাজ্যে হ্যারাস করছে, দুম করে একেবারে 1 মাস অব্দি জেলে রেখে দেওয়ার ব্যবস্থা করছে, এই যে সর্বত্র বাংলা ভাষীদের বিরুদ্ধে একটা ভাষা সন্ত্রাস তৈরি করেছে, যারা ভারতীয় বাংলাভাষী, বাংলা ভাষায় কথা বলেন এবং পশ্চিমবঙ্গে থাকেন বা সম্পূর্ণ নিয়ম মেনে ভারতের অন্য রাজ্যেও তারা যে কাজ করতে যেতে পারেন। ফলে এই বিষয়ে সবিস্তারে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। ফলে এই বিষয়টা আমি আলাদা করে আজকে
উত্তর দেবো না। আলিপুরদুয়ারেরও 4 জনকে আছে তাদেরকে আসামে ফরেনার্স ট্রাইব্যুনালের তরফ থেকে লেটার পাঠানো। এগুলো তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার প্রতিবাদ করছেন যে আসাম কেন ওদের ফরেনার্স ট্রাইব্যুনাল আমাদের রাজ্যের বাসিন্দাদের কোন সাহসে কি করে কোন অধিকারে এই ধরনের চিঠি পাঠাচ্ছে, নোটিশ পাঠাচ্ছে, এবং যারা আমাদের রাজ্যের দীর্ঘদিনের পুরনো বাসিন্দা যাদের সমস্ত রকম তথ্য প্রমাণ নথি রয়েছে তাদেরকে কি করে এই জিনিসগুলো করতে পারে তারা? মাননীয় মুখ্যমন্ত্রী তো বারবার এরই প্রতিবাদ করেছেন। বিজেপি শাসিত ওড়িশাতে ফের নারী নির্যাতনের ঘটনা, যে 18 বছরে একটা তরুণীকে অপহরণ করে ওড়িশা, দেখুন বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতন একটা সমস্ত সীমা লঙ্ঘন করছে। উত্তরপ্রদেশে উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ ছিল, এখন তো পুলিশ কনস্টেবল ছাত্রীকে ধর্ষণ করছে। মধ্যপ্রদেশে হাসপাতালের মধ্যে নার্সকে খুন করা হলো। মহারাষ্ট্রে হোম ডেলিভারি, বাড়িতে ঢুকে রেপ। ওড়িশায় পরপর চলছে। শিক্ষক অধ্যাপকরা নির্যাতন করছেন, ছাত্রী ন্যায় বিচার না পেয়ে গায়ে আগুন দিচ্ছে, মারা যাচ্ছে, আবার হয়েছে। আর এই বিজেপি বড় বড় কথা বলছে। পশ্চিমবঙ্গে সামাজিক এই ধরনের কুৎসিত ঘটনা বাম জমানার থেকে অনেক কমেছে, বিজেপি শাসিত রাজ্যের থেকে অনেক কমেছে, এবং আমরা চাই না একটাও হোক, কিন্তু কোনো সামাজিক বিকৃত ঘটনা ঘটলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছে, অ্যারেস্ট করছে। কিন্তু ওড়িশায় ধারাবাহিকভাবে পুরীর ওখানে গায়ে আগুন দিয়ে একটা পৈশাচিক ঘটনা চলছে, পরের পরপর নারী নির্যাতন হচ্ছে। কোথায় জাতীয় মহিলা কমিশন? কোথায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? কেন এখন জাতীয় মহিলা কমিশন ওখানে যাবেন না? শুধু ওড়িশার জন্যই তো জাতীয় মহিলা কমিশনের ওখানে গিয়ে ক্যাম্প করে বসে থাকা উচিত। এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে নারাজ ইলেকশন কমিশন, তাদের তরফ থেকে আজকে হলফনামা দেওয়া হয়েছে এবং তারা উল্লেখ করছেন যে আধার ভোটার কার্ড বৈধ নথি হিসেবে তারা মানবেন না, নাগরিকত্ব খতিয়ে দেখার ইতিহাস নাকি কমিশনের রয়েছে। দেখুন, এটা একটি আইনি এবং সাংবিধানিক বিষয়। এ বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, গোটা দল, গোটা গভীরভাবে বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখছেন। একটা প্রচন্ড চেষ্টা চলছে বিজেপির এবং বিজেপির প্রভাবে থাকা জাতীয় নির্বাচন কমিশন এবং তাদের বিজেপির রাজনৈতিক এজেন্ডাগুলো ফুলফিল করা এবং বিজেপিকে রাজনৈতিক সুবিধা দিতে কি কি করা যায়। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস এবং আমরা মানুষের যারা ভারতীয় তারা যাতে হ্যারাস না হন, তাদের অধিকার, তাদের নাগরিকত্বের অধিকার, তাদের ভোটের অধিকার যাতে সুরক্ষিত থাকে, আমরা সেটা করছি। আমরা অতীতে দেখেছি মহারাষ্ট্র বলুন, দিল্লি বলুন, জেনুইন ভোটারদেরকে হ্যারাস করেছে, অন্য রাজ্যের ভোটার লিস্টের ভোটার ঢুকিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, তার মধ্যে দিয়ে বিজেপি জিতেছে। বাংলায় মমতা ব্যানার্জি সেটা হতে দিচ্ছেন না। ভোটার লিস্টের এই কারচুপির খেলা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছেন এবং তার প্রতিবাদ হয়েছে। ফলে জাতীয় নির্বাচন কমিশন যদি জেনুইন ভোটারদের হ্যারাস করে, বিজেপির নির্দেশে বা বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য যদি এই ধরনের খেলা তারা বাংলায় খেলার চেষ্টা করে, তাহলে কিন্তু সর্বাত্মক আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার বুকে শুরু হবে। উপরাষ্ট্রপতি ধনখড়ের ইস্তফার নিয়ে নানা জল্পনা চলছে। উনি অসুস্থ বলে দাবি করেছেন, কিন্তু অনেকেই বলছেন যে বিজেপির সঙ্গে নানা বিষয়ে মনোমালিন্যের ইস্তফা। দেখুন, উপরাষ্ট্রপতি মাননীয় শ্রী জগদীপ ধনখড় যেভাবে ইস্তফা দিয়েছেন, এটা খুব নজিরবিহীন ঘটনা। তার মেয়াদ শেষ হওয়ার আগে তিনি ইস্তফা দিলেন। তবে এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করছি না। আমাদের শীর্ষ নেতৃত্ব এতে নজর রাখছেন। উনি বলেছেন ওনার হেলথ গ্রাউন্ড, যদি সত্যি উনি অসুস্থ হন তাহলে আমরা বলবো দ্রুত সেরে উঠুন। আর যদি তার অন্য কোনো কারণ থাকে, আমরা সাগ্রহে পরিস্থিতির দিকে নজর রাখবো, আমরা লক্ষ্য রাখবো কাল থেকে উনি মেডিকেল চেক আপে কোথাও ভর্তি হচ্ছেন কিনা, নাকি তিনি স্বাভাবিক জীবনে আছেন। এ বিষয়ে, তাঁর স্বাস্থ্যের বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তাঁর অবজারভেশন
জানিয়ে দিয়েছেন, কিন্তু ইস্তফার বিষয় আমরা এই মুহূর্তে কেউ কোনো মন্তব্য করছি না। দিল্লি থেকে যে জল্পনা চলছে যে উপরাষ্ট্রপতি পরে নীতিশ কুমার তাকে বসানো হবে, এই নিয়ে, এই জল্পনা নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ এই ধারাবাহিক যে প্রক্রিয়া, অর্থাৎ জগদীপ ধনখড় সারাদিন স্বাভাবিক, হঠাৎ রাতে ইস্তফা, বলছেন হেলথ গ্রাউন্ড, সারাদিন স্বাভাবিক ছিলেন, এর পরবর্তী যে ধাপগুলো হবে আমাদের নেত্রী এবং নেতৃত্ব কড়া নজর রাখছেন, গভীরভাবে নজর রাখছেন। ফলে এই পর্যায়ক্রমিক পদক্ষেপগুলো থেকেই আমরা পদত্যাগের কারণ চিহ্নিত করার উৎসে আমরা শিগগিরই পৌঁছে যেতে পারবো। ততক্ষণ পর্যন্ত আমরা কোনো মন্তব্য করছি না। এসআইআর নিয়ে যখন রাজনৈতিক মানে চর্চা তুঙ্গে, সেই সময় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানিয়ে দিল যাতে রাজ্যের যে নির্বাচনী আধিকারিক স্বাধীনভাবে তারা কাজ করবে এবং পুরো দপ্তরকে আলাদা করতে হবে। দেখুন, কেন্দ্রের নির্বাচন কমিশন যেটা বলেছেন এটা খানিকটা প্রশাসনিক বিষয়, ফলে এটা আমার মনে হয় রাজ্য সরকারের তরফ থেকেই তারা বিবেচনা করবেন এবং তারা এই বিষয়ে জানাবেন। আমরা শুধু এখনো পর্যন্ত এইটুকু বলতে পারি যে নানাভাবে তো চেষ্টা করলো বিজেপি, ভোট এলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিয়ে ভোট হবে, কখনো শুনলাম কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। অ্যাকচুয়ালি ভোটারের উপরই ওনাদের আস্থা নেই, বাংলার মানুষ ওনাদের সঙ্গে নেই, আর বাংলার মানুষের উপরে ওনাদের আস্থা নেই। ওনারা বাংলার মানুষের ক্ষতি, বঞ্চনা, কুৎসা, ভাষা সন্ত্রাস এগুলো করে চলেছেন। ফলে নির্বাচন কমিশনকে ব্যবহার করে যাই করুন না কেন, 250-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে যত জল ঘোলা ওরা করুক, বাংলা সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে বাংলা বিরোধী বিজেপির কোনো ঠাঁই নেই এবার বাংলার মাটিতে। দিলীপ ঘোষ বলছেন যে আলগা দিয়েছিলাম তাই দলের মধ্যে বেনজল ঢুকেছে, কাকে উদ্দেশ্য করে? দেখুন, সেটা দিলীপবাবু বলতে পারবেন। দলের মধ্যে, ওনাদের দলে উনি বিজেপি করেন, তো ওনাদের দলে বেনজল ঢুকেছে তুমি আজকে বুঝছেন নাকি? যোগদান মেলা তো ওনার সময়ই হয়েছিল, তখন লোক ডেকে ডেকে বিকেলবেলা হাতে পতাকা ধরানোর সময় তো ওনার তখন থেকে সতর্ক থাকা উচিত ছিল। ওনাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল, কিন্তু এইসব বেনজল, ছাঁটাই মাল, নানা উদ্দেশ্যে যাওয়া, এইসব লোকদের তো ওনারাই দরজা খুলেছেন। তা এখন সেখানে শোকসভা করে লাভ আছে নাকি? ফলে উনি যাদের হাতে সব পতাকা ধরাচ্ছিলেন তারাই ওনার ইয়েতে ওনাকেই কোণঠাসা করে ছেড়ে দিয়েছে। যে দেবকে দিলীপ ঘোষ দ্রুতভাবে আক্রমণ করেছেন এখন, মানে একটা হচ্ছে যে ভালো ছেলে হয়ে কি লাভ, উনি শুধু বলে বেড়ান যে ভোট আসলেই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো, কিছুই হয় না, মেদিনীপুরের লোক এই চামচাগিরি দেবে না, এটা একটা। আর একটা হচ্ছে যে ব্ল্যাকমেলিং করে রাজনীতিতে ওনাকে রাখা হয়েছে, প্রত্যেকবার নাকি তাকে বলা হয় ভোটে দাঁড়াও, না হলে তোমার সিনেমা বন্ধ করে দেবো, প্রোডাকশন বন্ধ করে দেবো, তাই দেব বাধ্য হয়ে ভোটে দাঁড়ায়। বলছে নিষ্কর্মা ভালো ছিল। দেখুন, আমার মনে হয় দিলীপবাবুর আগে তার নিজের দলে তার নিজের অবস্থানের উপর কনসেন্ট্রেট করাটা বেশি ভালো কাজ। তার কারণ ঘাটাল কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা টাকা দীর্ঘদিন দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে সেই মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে এবং দেব আমাদের ঘাটালের সাংসদ, দলের তৃণমূল পরিবারের সদস্য। গতকালও ধর্মতলা শহীদ তর্পণে তিনি সেখানে উপস্থিত ছিলেন। ফলে এখন দিলীপবাবুকে আমি শুধু এইটুকুই বলবো যে আপনার দলে বহু লোক যারা পরে ঢুকেছে তারা সবাই মিলে আপনাকে কোণঠাসা করেছে। আপনি আগে আপনার দলের অবস্থা, দলের নিজের অবস্থা, আপনি ওইগুলো নিয়ে মাথা ঘামান। তো দেব, তৃণমূল, বাংলা রাজনীতি এগুলো অনেক বড় ব্যাপার। আপনি আগে আপনার দল, আপনার অবস্থান, আপনি কোন সিট, আপনার কি পদ, আপনি এগুলোই কনসেন্ট্রেট করুন। হিরণের সিটটাই তো এখন এই মুহূর্তে টালমাটাল, মানে সেখানে শোনা যাচ্ছে দিলীপ ঘোষ দাঁড়াবেন, এদিকে হিরণকে আমন্ত্রণ জানালেন না সেখানে তার কনস্টিটিউয়েন্সিতে প্রোগ্রাম করে, হিরণ বলছেন রেলের কোয়ার্টার দখল করে রয়েছেন দিলীপ ঘোষ। আমি তো
মানে আমি রাজনৈতিক, আমি তো উনি বিজেপিটা বিজেপি, তৃণমূল তো বিজেপি না। ফলে তৃণমূল উনি আলাদা দলের, দিলীপ ঘোষ আলাদা দলের। দিলীপ ঘোষ কি করবেন না করবেন সেটা তো আমরা ঠিক করতে পারি না। তবে দিলীপ ঘোষ যদি খড়গপুরটা নিজের খুঁটি বা যোদ্ধার জায়গা বলে মনে করেন, তাহলে ওই হিরণবাবু বা যারা ওনাদের কারা সব আছেন, তো সে দিলীপবাবু ঠিক করে নিন তার বিরুদ্ধে দাঁড়াবেন নাকি তাকে সরিয়ে দাঁড়াবেন, এগুলোই কনসেন্ট্রেট করুন। দেবটেক নিয়ে মাথা ঘামিয়ে কি হবে। আর একটা উনি বলছেন যে টিএমসির নেতারা যারা বাংলার বাইরে যান তারা যেন খুব সাবধানে ডকুমেন্ট নিয়ে যান, তা না হলে 1 মাস আটকে থাকতে হবে। কে বলছে? দেখুন, এগুলো দিলীপবাবুর কথার কথা বলছে। ওনারা যে লাইনে চলছেন, ওনারা যেভাবে ভাষা সন্ত্রাস করছেন এবং এটা দিয়ে কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার করে ওনারা ভোটে জিততে পারেন না, মানুষের আস্থা পান না। কিন্তু এই যে বাংলা বললে অমুক, আটকে রাখবো, জেলে পুরবো, ওনারা যত বলবেন তত বাংলার মানুষ ওনাদের প্রত্যাখ্যান করবেন। রোজ বলুন, রোজ হুমকি দিয়ে যান, বাংলার বাইরে গেলে আটকে রাখবো, বাংলার বাইরে গেলে জেলে পুরবো, বাঙালিদের দেখে নেব, যা পারেন বলে যান। যত বলবেন বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে বিজেপিকে কিভাবে, সিপিএম আর কংগ্রেসের শূন্য দেখা হয়ে গেছে, বিজেপির শূন্যটা কিন্তু আসছে। আর একটা লাইন আছে, সেটা হচ্ছে যে বলছেন যে যারা বাঙালির উদাহরণ হচ্ছে, নাম করেছেন শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠান, এগুলো বোকা বোকা কথা, এগুলো বোকা বোকা কথা। মনে রাখতে হবে, আমাদের সভার মূল বক্তা কে হয়? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি হয়। ওনাদের সভা করতে গেলে এখনো কিন্তু দিল্লি থেকে, অন্য রাজ্য থেকে লোক এনে সভা করতে হয়। এগুলো মনে রাখবেন। আর কেন বলছেন এই যে অপপ্রচারটা, শত্রুঘ্ন সিনহা কেন, কীর্তি আজাদ কেন, ইউসুফ পাঠান কেন? আমরা সবসময় বলছি বাংলাকে সম্মান দিতে হবে, বাংলা ভাষাকে সম্মান দিতে হবে। বাংলা ভাষা বলা মানেই বাংলাদেশি নয়। কিন্তু আমরা একবারও কেউ বলছি না যে অন্য ভাষাকে আমরা অসম্মান করি বা অন্য ভাষা ব্যবহার করা যাবে না। তৃণমূল কংগ্রেস তার মূল স্ট্রেংথ নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে, কিন্তু আমাদের একটা সর্বভারতীয় প্রেক্ষিত আছে, একাধিক রাজ্যে আমাদের অস্তিত্ব আছে। ফলে সর্বভারতীয় প্রেক্ষিতে বিভিন্ন ভাষাভাষীর মানুষ, অভিজ্ঞ রাজনীতিবিদ, বিভিন্ন পেশার মানুষকে অ্যাকোমোডেট করতে আমরা কোনো জায়গা থেকে জনপ্রতিনিধি আমরা করি। তার সঙ্গে কি সম্পর্ক? এটা কোনো কাজের কথা হলো? তাহলে অন্য রাজ্য থেকে যখন অন্য ভাষার মানুষকে বিজেপি এই রাজ্যে বক্তব্য রাখতে আনে, অতীতেও বহু বিশিষ্ট মানুষ বাংলা থেকে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেছেন, এগুলো তো কোনো তুলনা হতে পারে না। তৃণমূল কংগ্রেস বাংলার অপমানের বিরুদ্ধে, আর তৃণমূল কংগ্রেস অন্য ভাষাকে অপমান করছে না। ফলে এটার কোনো অপব্যাখ্যা করার কোনো জায়গাই নেই। শত্রুঘ্ন সিনহা একজন প্রথিতযশা অভিনেতা, সারা ভারতব্যাপী পরিচিতি। কীর্তি আজাদ একটা প্রজন্মের ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের তারকা। হিন্দি ভাষীদের কাছেও তাদের দারুণ গ্রহণযোগ্য। আমাদের রাজ্যে কত হিন্দি ভাষী আছেন, তা আমরা তো চাই তাদের সেই ভাষারও প্রতিনিধি থাকুক, তাতে কি সমস্যা আছে? বলছে যে বাংলাদেশিদের বাঙালি সাজিয়ে নিয়ে আসা হচ্ছে, তাদের নিয়ে কি আন্দোলন হবে বাংলা ভাষার? তো দিলীপ বাবু সেটা তার, অমিত শাহ অবশ্য উনি এখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন কিনা সেও তার একটা সমস্যা। যে তাহলে তিনি ইয়েকে বলুন, অমিত শাহকে বলুন যে বাংলাদেশ থেকে লোক ঢুকছে। দিলীপ ঘোষ ঘুরিয়ে অমিত শাহকে ব্যর্থ বলে দিলেন। দিলীপ ঘোষ এই যে বললেন না বাংলাদেশ থেকে লোক ঢুকছে, বা বিজেপি যখনই বলবে বাংলাদেশ থেকে ঢুকছে, ঘুরিয়ে এরা অমিত শাহকে ব্যর্থ বলছে। তার কারণ বাংলাদেশ সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব অমিত শাহের দপ্তরের বিএসএফ এর। ফলে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গেও যেমন ঢুকছে, তাহলে ত্রিপুরায় ঢুকছে কি করে? ত্রিপুরা তো ডাবল ইঞ্জিন সরকার, অসমে গেছে কি করে?
ফলে বাংলায় যদি 2টো লোক ঢুকে থাকে, ওখানে তো 20খানা লোক ঢুকেছে। তাহলে যারা দিলীপ বাবু এবং বিজেপির যে নেতারা যতবার বাংলাদেশ থেকে ঢুকেছে শব্দটা বলবে, তারা অমিত শাহকে সীমান্ত প্রহরায় ব্যর্থ বলে চিহ্নিত করছেন। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় যে 3জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের মানে রিপোর্ট চাইল সিবিআই এর কাছে কলকাতা হাইকোর্ট। স্বাভাবিক ব্যাপার, আইনি বিষয়। আদালত রিপোর্ট চেয়েছে যে এতদিন বাদে দুম করে কাউকে কাস্টডিতে নেওয়া, তো আদালত সেখানে তো রিপোর্ট চাইবেই। সিবিআই চাইলো, আর বিজেপি দাবি করেছে বলেই দিনের পর দিন আটকে রাখতে পারবে, বা এটা তো কাজের কথা হতে পারে না। এতদিন ঘটনার এতদিন বাদে হঠাৎ সিবিআই, 2 দিন ধরে বিজেপির নেতারা বলছেন, তারপরেই দেখা গেল সিবিআই তৎপর হয়েছে। তো কোর্ট তো তাদের বলবে যে রিপোর্ট দাও। এবার তারা যদি কোর্টকে স্যাটিসফাই করতে পারবেন, না পারলে কোর্ট তাদের বক্তব্য জানাবেন। অভিজিতের দাদা বিশ্বজিৎ আবার ডেপুটি কমিশনার অফিসে গিয়ে এই 3 অফিসারকে সাসপেন্ড করার দাবি। তো ওনারই মনে হয়েছে উনি করেছেন। উত্তরবঙ্গের চা বাগান থেকে বেশ কিছুজন মহিলা, 56 জন মহিলাকে পাচার করে দেওয়া হচ্ছে। সেখানে সেই সময় রেল পুলিশ সেটা উদ্ধার করে। উত্তরবঙ্গ নিয়ে বিজেপি দাবি করে যে তারা অনেক কাজ করছে, তৃণমূল কংগ্রেস বলে যে ওখানে উন্নয়ন হচ্ছে, তারপরেও এই রকম পাচারের বিস্তারিত জানি না। এই ধরনের কি ঘটেছে, কাদের সঙ্গে কেন যাচ্ছিল, সেটা কোনো কাজের জন্য যাওয়া না কেউ বিপথে চালাচ্ছিল, এগুলো পুলিশ প্রশাসন খতিয়ে দেখছেন। সেটা না দেখে এভাবে মন্তব্য করা যায় না। অনুব্রত মন্ডল তিনি 21 জুলাইয়ের আগের দিন বিকেলবেলা সভা মঞ্চের পাশে সিকিউরিটি জোনে ঢুকতে পারলেন না। 21 জুলাইয়ের মঞ্চে তাকে দেখা গেল। আমি বলতে পারবো না একেবারে। রাত্রেবেলা একটা পোস্ট করলেন, সেখানে অসংখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাত্তা না পেয়ে কি এবার অভিষেক আমি বন্দ্যোপাধ্যায়? একেবারেই বলতে পারবো না বিষয়টা। আমি খেয়ালও করিনি, জানিও না, আমি বলতে পারবো না। যে এবারের ভিড়, মুখ্যমন্ত্রীও বললেন যে জনবিস্ফোরণ, ভিউজও অনেক বেশি, অন্তত ভার্চুয়াল। দেখুন, এবারের ভিড়টা কিন্তু একটা রেকর্ড ভিড়। কেন রেকর্ড ভিড় বলছি? তৃণমূল কংগ্রেস এবং তার আগে 1993-এ তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে 94 থেকে 97 যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 98 থেকে তৃণমূল কংগ্রেসের মঞ্চে। এই এত বছর যে সমাবেশ হয়েছে, প্রত্যেক বছরই যেন একবার এক একজনকে ছাপিয়ে গেছে। তার মধ্যেও কয়েকটা বছরকে আইডেন্টিফাই করা যায় যে সেখানে একটা অস্বাভাবিক ভিড় ছিল। এবং তাৎপর্যপূর্ণভাবে গতকাল অর্থাৎ এবারের সমাবেশে সেই ভয়ঙ্কর ভিড়টাকে দেখা গিয়েছে। আপনি বলুন, ওপাশে প্রায় পার্ক স্ট্রিট, ওদিকে রেড রোড, ওপাশে ময়দান জুড়ে, এপাশে এসপ্ল্যানেড ইস্ট, ওপাশে লেনিন সরণি, এপাশে সিআর অ্যাভিনিউ, ওপাশে পেছনে গণেশ অ্যাভিনিউ পর্যন্ত, এবং ভেতরের গলিগুলো উঠছে। তাছাড়াও দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা, পূর্ব কলকাতা এবং উত্তর কলকাতা বহু মিছিল কাছাকাছি এসে ঢুকতে পারেনি। ফলে এইখানেই মোটামুটি একটা কম বেশি 20 লাখের হিসাব রয়েছে। এর বাইরে তথ্য প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে যদি দেখেন যে এই যে 20 লক্ষ লোক ফিজিক্যালি, পাশাপাশি আপনাদের এতগুলি টিভি চ্যানেল লাইভ করলো, এতগুলি আজকাল সোশ্যাল মিডিয়ায় এতগুলি প্ল্যাটফর্ম থেকে কেউ ফেসবুক লাইভ করলেন, কেউ নানা তাদের মাধ্যম থেকে সব লাইভ করলেন, ফলে কয়েক কোটি মানুষ দেখলেন। ফলে এটা একটা মানুষ যে তৃণমূল দেখতে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে চাইছে, বাংলার লড়াইটাকে মানুষ পাশে থাকছে। এই আপনি এই যে এতগুলো মানুষ এলেন, এটা একটা রেকর্ড। এতগুলো চ্যানেলের সেই সময় এত ভিউয়ার হলো, এটা একটা রেকর্ড। এতগুলো সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মের লাইভে এত ভিউয়ার হলো, এটা একটা রেকর্ড। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি একটা সময় দেখবেন, আপনি এটা তুলনা করবেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তার যে দুর্গাপুরের সভা, বেশ কিছু প্ল্যাটফর্মে দেখবেন তার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের
সভার ডিজিটালি ভিউয়ারশিপ কত বেড়ে যাচ্ছে সেটা তো একদম প্রমাণিত, ফিগার দেখা যাচ্ছে স্ক্রিনে। যেখানে হিন্দিতে ভাষণ দিচ্ছেন নরেন্দ্র মোদী, অর্থাৎ তার অডিয়েন্সটা নিশ্চয়ই বড়, আর কলকাতায় দাঁড়িয়ে বাংলায় ভাষণ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে বাংলা ভাষীরাই শুধু শুনছেন মূলত, তার সঙ্গে সারা ভারতের যারা ইন্টারেস্টেড তারাও আছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরাট জনপ্রিয়তাটা একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে বাংলায় বিপুলভাবে এই যে বাংলার উন্নয়ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির বঞ্চনা, সবচেয়ে বড় কথা বাংলা ও বাঙালিকে আক্রমণ যেটা শুরু হয়েছে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বাঙালির ভাষা আন্দোলন নতুন করে শুরু হয়েছে এবং তারই প্রতিফলন এবারের এই বিপুল দর্শক সংখ্যায়, যার প্রতিফলনে ২৬ সাল 2026-এ ২৫০-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছে। এটা নিয়ে আবার পাল্টা দাবি একটা করছে। অফিসের প্রশ্ন যেটা করছে। হ্যাঁ, এইটার সঙ্গে হ্যাঁ। এটা সে করে দেবে। বিজেপি একটা পাল্টা প্রচার করছে যে ২১শে জুলাই মুখ্যমন্ত্রীর দর্শকের থেকে শিলিগুড়িতে বিজেপির অনলাইন দর্শকের অনেক বেশি হয়েছিল শিলিগুড়ির বিজেপি। দেখুন, কেউ যদি পাগল হয় আমি তো বলতে পারবো না, স্ক্রিনগুলো দিলেই তো হবে, মানে স্ক্রিনটা দিলেই তো হবে। সব থেকে বড় কথা, বিজেপি যে দাবি করছে যে ওদের নাকি দর্শক শিলিগুড়ির থেকে, বিজেপির এক নেতা প্রাক্তন সাংসদ তিনি তো উত্তরকন্যা অভিযানে গেছিলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে তাকে তো দেখা যাচ্ছে তিনি ওয়াচ করছেন। তো সুতরাং বিজেপির লোকেরাও তো, বিজেপির তো উচ্ছন্নে গেছে, তারাও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনছিলেন। ধনকর নিয়ে একটা অফিসের লাস্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধনকরের সঙ্গে তৃণমূলের বরাবর একটা অম্লমধুর সম্পর্ক। যখন এখানে রাজ্যপাল ছিলেন তখন বরাবরই মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের সঙ্গে সংঘাত লেগে থাকতো। ও যখন তিনি রাজ্যপাল থেকে উপরাষ্ট্রপতি করে দাঁড়ালেন তখন তৃণমূল বিরত থাকলো ভোটদান নিয়ে। এই যে অম্লমধুর সম্পর্ক কন্টিনিউ, না, এগুলো এটা কোনো রাজনৈতিক অবস্থানে বাংলার স্বার্থ সুরক্ষিত রেখে কোনো রাজনৈতিক অবস্থানগত কখন কোন সিদ্ধান্ত, সেটা সম্পূর্ণ নেতৃত্বের বিষয়। কিন্তু আচমকা একজন রিজাইন করছেন, যিনি সুস্থ এবং সারাদিন কাজ করলেন, আচমকা বলছেন রেজিগনেশন, দেশের উপরাষ্ট্রপতি। আমরা কোনো মন্তব্য করছি না ইস্তফা নিয়ে, কারণ আমাদের নেত্রী এবং নেতৃত্ব গোটা বিষয়টায় নজর রাখছে। কিন্তু যে লোকটা সারাদিন সুস্থ কাজ করলেন, তার দফতর থেকে 23 তারিখের কর্মসূচিও ঘোষণা করে দেওয়া হলো, ফলে আচমকা 21 তারিখ রাত্রেবেলা রিজাইন করছেন। শারীরিক কারণ বলা হচ্ছে, সেই কারণেই আমরা বলছি যদি শারীরিক কারণ হয়ে থাকে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, আর যদি অন্য কিছু হয় তাহলে আমরা অত্যন্ত কৌতূহলী জানার জন্য, এবং আমরা নজর রাখব আজ বা কাল থেকে তিনি হাসপাতালে চেক আপের জন্য যান নাকি অন্যান্য নর্মাল তিনি তার সূচিতে থাকেন, এবং তিনি যে তার সুস্থতা এ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তার অবজারভেশন জানিয়েছেন। কিন্তু আমরা ইস্তফা নিয়ে কোনো মন্তব্য করব না, তার কারণ এই ঘটনাক্রমগুলোই কিন্তু 2-4 দিনের মধ্যেই ইস্তফার উৎস সন্ধানে আমাদের নিয়ে চলে যাবে। থ্যাংক ইউ। ইস্তফার উৎস সন্ধানে